আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো প্রিয় ভাইরা, আগামী সময় হাতে গোনা 2-4টা অল্টস কয়েন বাদে ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলোই প্রচুর লিকুইডিটির অভাবে ভুগবে। এর অবশ্য যথেষ্ট শক্তিশালী কারণ আমার ব্যক্তিগত রিসার্চ থেকে উঠে এসেছে। সো আজকের ভিডিওতে যদি 100টি পাক্কা লাইক আসে তাহলে আগামী পরশু তথ্যবহুল ভিডিওটি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আজকে যেহেতু আপনারা মার্কেট আপডেট ভিডিও চাচ্ছেন, সুতরাং আজকে আমরা মার্কেটের আপডেট দিব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো 1 নাম্বার, মার্কেটে বেশ কিছু ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ ইভেন্টের সামনে বর্তমানে মার্কেট দাঁড়িয়ে আছে। সো এই ইভেন্টগুলোর দিকে আমাদের একটু বাড়তি নজর দিতে হবে। সো ফান্ডামেন্টাল ইভেন্টগুলোতে যাওয়ার আগে টেকনিক্যালি ছোট্ট একটা বিষয় আপনাদের আসলে দেখাতে চাই। দেখুন, আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে বিটিসির প্রাইস যখন $60,500 আশপাশে ছিল, তখনই কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে বিটকয়েন কিন্তু একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করেছে এবং বিটকয়েন এখান থেকে কিছুটা শর্টার টাইম ফ্রেমে বুলিশ মোমেন্টাম দেখাতে পারে। এটা কয়েকদিন আগে এবং গত পরশু দিন আমরা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। সো অ্যাকচুয়ালি আমরা এইখানে একটা লেভেল মার্ক করেছিলাম, প্রিমিয়াম ডিসকাউন্ট লেভেল, পিডি এরিয়া বলতে পারেন। সো অ্যাকচুয়ালি আমাদের ভিডিওর অ্যানালাইসিসে বলা হয়েছিল যে মার্কেট যেহেতু আমাদের আরএসআইয়ের বুলিশ যে ডাইভারজন আরএসআইতে ক্রিয়েট করেছিল, সে ডাইভারজনের পর আমরা একটা পাম্প দেখতে পেয়েছিলাম অলমোস্ট $62,000-63,000 পর্যন্ত। এবং গত ভিডিওতে আপনাদের বলা হয়েছিল যে মার্কেট এখন একটু ওয়েট করেন, মার্কেট এখান থেকে কারেকশন নেই কত দূর পর্যন্ত। আমরা একটা ফিফ ধরেছিলাম, ফিফটা ধরার পর আমরা দেখেছিলাম 0.5 অ্যান্ড 6.8 যে ডিসকাউন্ট লেভেল। আমাদের অ্যানালাইসিস ছিল মার্কেট আবার এই লেভেলটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এই লেভেলটা থেকে মার্কেট আবার ভালো মোমেন্টাম দেখাতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের গত পরশুর পর আর কোনো ভিডিও দেওয়া হয়নি। মার্কেট অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেট, হাউ নাইস অ্যান্ড হাউ সুইট টেকনিক্যাল অ্যানালাইসিস, কত সুন্দর কাজ করে। সো অ্যাকুরেটলি আমাদের লেভেলটা ট্যাপ করে মার্কেট কিন্তু আবার একটা এক্সপেনশন চলে এসেছিলো অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমে। $64,250 অবধি কিন্তু মার্কেট চলে গিয়েছিল, ঠিক আছে। সো এইবার মার্কেট কোথায় যেতে পারে জানতে হলে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ আপনাদের করতে হবে, কারণ আপনারা সকলেই জানেন আমরা টেকনিক্যাল পার্টটা ভিডিওর শেষের দিকে রাখার চেষ্টা করি, কারণ টেকনিক্যাল পার্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ফান্ডামেন্টালি 1 নম্বর ইভেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা যেদিকে তাকিয়ে রয়েছি সবচাইতে বেশি, সেটা আগামীকাল 10 তারিখ আমাদের সিপিআই ডাটা আসবে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আগামীকাল 10 তারিখ আমাদের সিপিআই ডাটা আসবে, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা মূল্যস্ফীতি। সো ইনফ্লেশনের ডাটা আমরা আগামীকাল পাবো বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। আমি কোথায় জানাবো? টেলিগ্রাম চ্যানেলটিতে। একদম ইনস্ট্যান্ট আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের ইনফ্লেশন কেমন আসার চেষ্টা করছে এবং মার্কেটের জন্য সেটা পজিটিভ নাকি নেগেটিভ, আমরা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেবো। তো এক্সপেকটেশনের কথা যদি বলেন, আমাদের গত সিপিআই ডাটা গত মাসে এসেছিল 3.8%-এর কাছাকাছি। সো এইবার কিন্তু ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই জায়গা এক্সপেক্টেড করা হচ্ছে 4.2%-এর আশেপাশে। যদি 4.2%-এর চাইতে বেশি আসে, মার্কেটের জন্য ভালো রকমের ভয়াবহতা অথবা ড্রপ কিন্তু অপেক্ষা করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ আপনারা জানেন, যদি মুদ্রাস্ফীতি বাড়ে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ফেড রেট কাট করার সম্ভাবনা থাকে না। আর বর্তমানে মুদ্রাস্ফীতি যে পর্যায়ে রয়েছে 3.8%-এর কাছাকাছি রয়েছে এবং এই মাসে আমাদের আগামীকাল যদি 4.2%-এর বেশি আসে, সেটা কিন্তু অনেক বেশি মূল্যস্ফীতি, ঠিক আছে। তো সেটা কিন্তু পরবর্তীতে ফেডকে আরও রেট হাইক অথবা সুদের হার বাড়ানোর দিকে ধাবিত করার সম্ভাবনা দেখা দিবে। আর যদি 4.2%-এর চাইতেও কিছুটা কম আসে, সেটা মার্কেটের জন্য সাময়িক কিছুটা পজিটিভিটি হলেও কিন্তু পরবর্তীতে আলটিমেটলি মুদ্রাস্ফীতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, মার্কেট কিন্তু আগামী দিনে খুব বেশি ভালো মোমেন্টাম দেখাবে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে না। আর আপনারা বলতে পারেন যে ভাই এই যে ইনফ্লেশনটা কী কারণে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। আপনাদের
বহু ভিডিওতে কোটি কোটি ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে দেখুন ভাই, ইউএস, ইসরায়েল এবং ইরানের মাঝে যে আসলে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের কারণেই অয়েলের প্রাইস বেড়ে গিয়েছে, এবং ওই অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে নট অনলি আমেরিকা, পুরো বিশ্বব্যাপী ইনফ্লেশন কিন্তু বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে। সো এই একটা মাত্র কারণে, ঠিক আছে। সো 2 নম্বর, আমাদের 11 তারিখে রয়েছে কি পিপিআই ডাটা, দ্য প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। তো একই কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের সিপিআইয়ের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিআই ডাটা থেকে আমরা আগামী দিনে সিপিআই ডাটা কেমন আসতে পারে তার একটা পূর্বাভাস পাই। কিভাবে পাই? তো পিপিআই ডাটা মানে কি? প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। একটা প্রোডাক্ট যখন তৈরি করে, আসলে প্রোডাক্টটা তৈরি করতে আসলে কেমন কস্টিং হলো এর উপর ডিপেন্ড করে আমাদের পিপিআই ডাটাটা নির্ধারণ করা হয়। তো যদি দেখেন যে আসলে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেই আসলে বেশি কস্টিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের পিপিআই ডাটা বৃদ্ধি পাবে, এবং পিপিআই ডাটা বৃদ্ধি পেলে একটা প্রোডাক্ট যখন তৈরি করবে, সেটা যখন বাজারে বিক্রি করবে, বেশি দামে তৈরি করতে খরচ যদি বেশি হয়, সেটা যদি বাজারে বিক্রি করতে হয় অবশ্যই সেটা কিন্তু বেশি দামে বিক্রি করতে হবে। তো আলটিমেটলি সেটা কিন্তু ইনফ্লেশনকে ডেকে আনবে, রাইট? ইনফ্লেশনকে ডেকে আনবে। সো পিপিআই ডাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো গতবার কিন্তু পিপিআই ডাটা আমাদের জন্য খুবই নেগেটিভ এসেছিল, মার্কেটে কিন্তু তার রিয়্যাক্ট আপনারা দেখতে পেয়েছিলেন, ঠিক আছে। সো 16 তারিখে, ঠিক আছে, 15-16 তারিখে ব্যাঙ্ক অফ জাপানের পলিসি ডেট রয়েছে। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু সাইডে রাখি, এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে। যদি আমরা নিউজে আসি, ট্রেজারি মার্কেট কেভিন ওয়াশকে বলেছেন, ট্রেজারি মার্কেট কেভিন ওয়াশকে বলেছেন। কেভিন ওয়াশকে আপনারা সকলেই চেনেন, ফেডের নতুন চেয়ারম্যান। তো কেভিন ওয়াশকে আসলে ট্রেজারি মার্কেট কি বলেছে? যে সুদের হার আরও বাড়ানো দরকার, ঠিক আছে, সাজেশন করেছে যে সুদের হার আরও বাড়ানো দরকার। নিচের দিকে যদি আমরা একটু আসি, সেক্ষেত্রে আপনারা একটু নিউজটা পড়ার চেষ্টা করবো, কারণ গুরুত্বপূর্ণ নিউজ। গত সপ্তাহে কর্মসংস্থান বৃদ্ধির সর্বশেষ পরিসংস্থান সমস্ত পূর্বাভাসকে ছাড়িয়ে যাওয়ার পরও ঊর্ধ্বমুখী প্রবণতা আরও তীব্র হয়েছে। এটি এই ক্রমবর্ধমান বিশ্বাসকে আরও জোরদার করেছে যে আমাদের ইনফ্লেশনের চাপ নিয়ন্ত্রণে আনতে এবং এআই জনিত অর্থনৈতিক তেজিভাবের কারণে অর্থনীতি অতি উত্তাপের ঝুঁকি কমাতে সুদের হার বাড়ানো প্রয়োজন। এটা কে বলেছে? ট্রেজারি বেঞ্চ। এই সপ্তাহের শেষের দিকে মে মাসের ভোক্তা এবং পাইকারি মূল্য প্রতিবেদনগুলো সমর্থন যোগাবে বলে তারা আশা করছে। তো এটা আসলে মূলত ইনফ্লেশনের কারণে এই ধরনের ঝামেলা তারা কিন্তু এক্সপেক্ট করছে যে আগামী সময় ফেড কিন্তু রেটের হার কিন্তু বাড়ানোর সম্ভাবনা থাকবে। তো এই মাসে হবে না, সেটা আরও কয়েক মাস পর হয়তো বা বাড়ানোর সম্ভাবনা থাকবে। তারা ইনফ্লেশনকে আমার কাছে মনে হয় ক্লোজভাবে অবজার্ভ করবে, দেখবে যে ইনফ্লেশনটাকে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। যদি নিয়ন্ত্রণ না করে, সেটা কিন্তু পরবর্তীতে আমাদের সেই কিন্তু সুদের হার বাড়াবে। সো এইবার আমরা যদি জাপানের পলিসি ডেটের আসলে শিডিউলটা দেখি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে জাপানের মিটিং রয়েছে কবে? আমাদের জুন মাসে, সম্ভবত জুন মাসের আমাদের এই যে দেখুন 15 এবং 16 তারিখ। সো এই দুটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ফরেক্স ফ্যাক্টরি থেকে কিন্তু দেখতে পাচ্ছি 15 তারিখে দেওয়া নেই কোনো, 16 তারিখে আমাদের টেন্টেটিভ রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কনফার্ম নয়। তো আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে যে 16 তারিখে হওয়ার সম্ভাবনায় অনেক বেশি, 15 তারিখে হওয়ার সম্ভাবনাও থাকছে। তো আমাদের এই দুটা দিন একটু নজর রাখতে হবে। অবশ্যই মার্কেটে এর রিয়াক্ট কিন্তু আগের ভাগে চলে আসবে, আপনাদের বলে কই এর রিয়াক্ট আসবে না। তো ব্যাঙ্ক অফ জাপান থেকে আসলে এক্সপেক্ট করছে কি, আমাদের যে ব্যাঙ্ক অফ জাপানের মিটিংটা হবে, ফেডে যেমন আমাদের মিটিং হয়, ব্যাঙ্ক অফ জাপানেও কিন্তু এরকম মিটিং হয়, ঠিক আছে। তো ব্যাঙ্ক অফ জাপানের সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে কিন্তু আমাদের ডিসিশন আসতে পারে রেট হাইকে, ঠিক আছে, জুন এবং অক্টোবর 2টা মাসের রেটের হাইক আসতে পারে। নিউজ সাইটটা দেখতে পাচ্ছেন, দ্য জাপান টাইমস, গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ সাইট। এবং কে বলেছেন? ফর্মার অফিসিয়াল। কোন অফিসিয়াল? ফর্মার, অর্থাৎ পূর্বের অফিসিয়াল ব্যাঙ্ক অফ জাপানের পূর্বের কর্মকর্তা তারা জানিয়েছে ব্যাঙ্ক অফ জাপান থেকে কিন্তু রেট হাইকের সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে, যেটা জুন মাসে, অর্থাৎ আমাদের যে এই যে 16 তারিখ যে ডেটটা বললাম, এই ডেটে কিন্তু জাপান থেকে রেট হাইক আসতে পারে। এবার জাপান আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? আপনারা সকলেই জানেন জাপানের ইন্টারেস্ট রেট অনেক একটা সময় ছিলই না, 0% ছিল। পরবর্তীতে জাপান কিন্তু স্লোলি 0.25% অ্যান্ড পরবর্তীতে কিন্তু 0.50 বিপিএস অ্যান্ড বর্তমানে কিন্তু জাপানের সুদের হার রয়েছে 0.75%-এর কাছাকাছি, আই থিঙ্ক, ঠিক আছে। তো এইবার একটা জিনিস বুঝবেন, জাপানে কিন্তু সুদের হার অন্য দেশের তুলনায় অনেক 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 কম। সো জাপানের ব্যাংক থেকে আসলে অনেকে সুদ নিয়ে, আসলে লোন নিয়ে, ঠিক আছে, বড় বড় যারা রয়েছে, বড় বড় হুইল যারা রয়েছে, বড় বড় ইনস্টিটিউট, জাপানের সেন্ট্রাল ব্যাংক থেকে তারা
লোন নিয়ে কী করে ইউএস ট্রেজারি, আসলে ইউএস ট্রেজারি বন্ড হোল্ড করে, ঠিক আছে, বন্ড হোল্ড করে। এবং আপনারা সকলে জানেন ইউএস ট্রেজারি বন্ডের সর্বোচ্চ হোল্ডারই কিন্তু জাপান। সো যদি জাপানের এই যে, এবং আপনারা অনেকেই জানেন যে যখন সুদের হার জাপানে কম থাকে তখন কিন্তু তারা আসলে লোন নিয়ে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিছুটা ইনভেস্ট করার ট্রাই করে, ঠিক আছে। তো জাপানে যদি রেট হাইক করে সুদের হার বাড়ানো হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কী হয়, আলটিমেটলি তারা কিন্তু ট্রেজারি বন্ড আস্তে আস্তে স্লোলি সেল দিবে, কারণ সুদের হার আস্তে আস্তে বাড়ছে। সেক্ষেত্রে আসলে বন্ডের ইল্ডও কিন্তু বেড়ে যাবে, কারণ বন্ডে যখন সেলিং প্রেশার পাবে তখন কিন্তু বন্ডের ইল্ড বেড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট রয়েছে, আমাদের স্টক মার্কেট রয়েছে, ইউএস স্টক মার্কেট রয়েছে, এগুলো কিন্তু চাপের মধ্যে পড়তে পারে, পরিষ্কার ইস্যু, ঠিক আছে। তো যখন দেখবেন ব্যাংক অফ জাপান থেকে এরকম ডিসিশন আসছে, তার আগেই কিন্তু মার্কেট রিয়্যাক্ট শুরু হয়ে যেতে পারে। এই কারণেই কিন্তু আমি আগেভাগে আপনাদের ভিডিও করে জানানোর চেষ্টা করলাম। সো এবার যদি ইটিএফ দেখেন, এই যে ইনস্টিটিউট কী করছে, তারা কিন্তু সিল দেওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই মার্কেটে খুব বেশি বুলিশ হওয়া চলবে না। সো এইবার একদম আমরা টেকনিক্যালি আসবো, একদম গতকালের সেম অ্যানালাইসিস, গতকালে যে অ্যানালাইসিসটা ছিল অ্যাকুরেট চারটায় কিন্তু বর্তমানে রয়েছে। বর্তমানে যদি আমরা দেখি মার্কেটে যেহেতু ফান্ডামেন্টালি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে, আপনারা একটু সাবধানতা থাকবে। তারপর আমি যদি ফ্রেশ অ্যানালাইসিস দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে যদি একটু ক্লোজলি অবজার্ভ করার চেষ্টা করি যে আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে পাম্প এসেছে, ওকে ফাইন, ভেরি ফাইন, ঠিক আছে, একটা রিয়্যাক্ট যেহেতু চলে এসেছে। আর এই জায়গাটাতে যদি লক্ষ্য করেন ডাবল টপের মতো করেছে, প্রাইস ড্রপ করেছে। এবং যদি আসলে রিটেল কনসেপ্ট অনুযায়ী দেখার চেষ্টা করি, এইখানে আমাদের একটা আসলে কি, এটা আমাদের একটা হেড এন্ড শোল্ডার, বেয়ারিশ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, একদম পরিষ্কারভাবে যারা জানেন না আজকে শিখে রাখেন, এটা একটা বেয়ারিশ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে। তো এইভাবে বেয়ারিশ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যদি ক্রিয়েট হয়, আমাদের এখন ক্লোজলি অবজার্ভ করতে হবে মার্কেটকে শর্টার টাইম ফ্রেমে। যেহেতু আমরা দেখানোর চেষ্টা করি, আমরা একটা ফিপ ধরবো অবশ্যই, হায়ার লো এবং হায়ার হাই পর্যন্ত আমরা ফিপ ধরবো। এখানে একটা ডাবল টপ টাইপের করেছে, এটা আমাদের জন্য একটা বেয়ারিশ সাইন। এইবার আমাদের এই যে দেখুন ডিসকাউন্ট লেভেল, তো ডিসকাউন্ট লেভেল থেকে কয়বার, 1 বার 2 বার 3 বার কিন্তু মোটামুটি আমরা রিয়্যাক্ট পেয়েছি। এবার 4 নাম্বার বার এখানে ট্যাপ করেছে, পেন্ডিং অর্ডার যতগুলো ছিল সবগুলো কিন্তু এর আগেই ফিল হয়েছে। এবার যদি আপনারা ক্লোজলি নিচের দিক থেকে একটা ট্রেন লাইন আমরা টানবো, একদম ফ্রেশ অ্যানালাইসিস আপনাদের সামনে কিন্তু লাইভে করার চেষ্টা করছি, আপনারাও যাতে শিখতে পারেন। সো আমরা এখানে একটা ফ্রেশ ট্রেন লাইন দেওয়ার চেষ্টা করছি, ট্রেন লাইনটাকে 1 বার 2 বার 3 বার, এখানে 1 বার 4 বার রেসপেক্ট করছে, ফাইনালি ট্রেন লাইনটা কিন্তু ব্রেকডাউন দিয়েছে। এবার কিন্তু আমাদের এই ট্রেন লাইন একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, হোয়েন আপনি দেখবেন যে সাপোর্ট ব্রেকডাউন দিয়েছে, সেটা একটা রেজিস্ট্যান্সে কিন্তু কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো পরিষ্কারভাবে এই ট্রেন লাইনটার শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তারপরও ট্র্যাপ কিনা আপনাদের জানতে হবে, এই লেভেলটা অবজার্ভ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনারা এই পাশ থেকে আরেকটা বেয়ারিশ ট্রেন লাইন রয়েছে, এই ট্রেন লাইনটা আপনারা মার্ক করবেন। সো যদি আপনারা দেখেন ক্লোজলি, মার্কেটে আপনার সময় দিতে হবে ভাই, যদি আপনারা দেখেন যে প্রাইস আমার এর উপরে চলে গিয়েছে, ঠিক আছে, এই উপরের যে ট্রেন লাইনটা রয়েছে এর উপরে যদি চলে যায়, তাহলে মার্কেট আমাদের সাময়িক কিছুটা বুলিশ দেখাতে পারে, যার সম্ভাবনা বর্তমানে খুবই কম রয়েছে। বর্তমানে সম্ভাবনা এটাই বেশি থাকবে, মার্কেট এখান থেকে কিন্তু আস্তে আস্তে ক্লোজলি নিচের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এর মধ্যে $61,819 একটা এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল রয়েছে, এখান থেকে সাময়িক একটা রিয়েক্ট এসে হয়তো বা নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকবে। আর ইউএসডিটি ডমিনেন্স আমাদের একটু ভিন্ন কথা বলছে, কী কারণে দেখুন, ইউএসডিটি ডমিনেন্সের অ্যানালাইসিস, আমাদের গত অ্যানালাইসিস কিন্তু স্টিল ভ্যালিড। আমাদের গত ভিডিওতে হয়তো বা এরকম জায়গায় ইউএসডিটি ডমিনেন্স ছিল, তো আমরা এক্সপেক্ট করেছিলাম এই যে বেয়ারিশ ব্যালেন্সটা থেকে 4 ঘন্টায় নিচের দিকে আসবে, প্রাথমিক পর্যায়ে 0.382 লেভেল পর্যন্ত ট্যাপ করবে। তো প্রাথমিক পর্যায়ে 0.382 লেভেল ট্যাপ করেছে, দেন কিন্তু আমাদের এক্সপেক্টেড ছিল যে 0.5 লেভেল পর্যন্ত স্লোলি আসতে পারে। তো এইবার আমাদের দেখতে হবে যে এখান থেকে মার্কেট কতটা ড্রপ করে। এখান থেকে মার্কেট হয়তো বা 0.382 থেকে মার্কেট যদি এগ্রেসিভ হয় ওপরের দিকে চলে যেতে পারে ভাই, কোনো সমস্যা নেই। মার্কেটে আমাদের একদম অ্যাকুরেট অ্যানালাইসিস হবে এরকম কোনো মানে নেই, এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে। আর যদি মার্কেট সর্বোচ্চ পাম্প করতে চায়, সেক্ষেত্রে আরেকটু উপরের দিকে, অর্থাৎ মার্কেট আরও কিছুটা ড্রপ করে হয়তো বা আমাদের এই যে
আমাদের ডিসকাউন্ট অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল রয়েছে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তোবা মার্কেটকে আরও কিছুটা ড্রপ দেখতে পারবো 786 থেকে, হয়তোবা মার্কেট আবার কিছুটা উপরের দিকে মোমেন্টাম দেখাতে পারে। কত দূর দেখাতে পারে? এই যেখানে লাল কালারের একটা দাগ দেখতে পাচ্ছেন, এই লাল কালারের দাগটা এমনি দেওয়া হয়নি, এটা আমাদের ডেইলি টাইম ফ্রেমের একটা গুরুত্বপূর্ণ লেভেল, ঠিক আছে। এটা যদিও আমাদের ডিসকাউন্ট লেভেলে যদি আমরা চিন্তা করি ডিস্ট্রিবিউশনের পর্যায়ে আমরা রয়েছি, অ্যাজ ওয়াইকুফের মতে আমরা রয়েছি মার্কডাউন ফেসে, আর আমাদের স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, দেন ম্যানুপুলেশন, দেন ডিস্ট্রিবিউশন পর্যায়ে কিন্তু বর্তমানে আমরা রয়েছি, রাইট। সো এটা আমাদের একটা বেয়ারিশ ইমব্যালেন্সের ভিতরে আপনারা জানেন ইনস্টিটিউশনাল পর্যায়ে সেলিং প্রেশার এসেছে, দ্যাটস ওয়াই ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। তো এই লেভেলটা, এই লাল দাগটা যখনই ট্যাপ করবে আপনারা কিন্তু দেখতে পারবেন যে মার্কেট বেয়ারিশ হয়ে যাচ্ছে। তো পরিষ্কার ইস্যু ভাই, মার্কেট এখান থেকে যদি আমি শর্টার একদম পরিষ্কারভাবে আপনাদের অ্যানালাইসিস দিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভাই আপনি কি বলছেন, মার্কেট উপরে যাবে না নিচে যাবে, অনেকে কিন্তু এই ধরনের অ্যানালাইসিসই বেশি পছন্দ করে, উপরে যাবে না নিচে যাবে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে, ঠিক আছে, অনেক বেশি রয়েছে। কারণ মার্কেটে ফান্ডামেন্টালি খুব বেশি ভালো নিউজ বর্তমানে নেই, ঠিক আছে, যে ট্রেন লাইনটাও ব্রেকডাউন দিয়েছে। আর যদি সর্বোচ্চ পাম্প করতে চাই সেক্ষেত্রে সর্বোচ্চ আমাদের এই লেভেলটা পর্যন্ত, তারপরেও আরও কিছুটা ড্রপ করে আমাদের এই 64,000 লেভেল পর্যন্ত হয়তোবা যেতে পারে যদি ইউএসডিটি ডমিনেন্স আরও কিছুটা নিচে আসতে চায়, যার সম্ভাবনা বর্তমানে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। কারণ 50 মুভিং অ্যাভারেজ, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা কিন্তু অলমোস্ট কাছাকাছি আমাদের 382 লেভেলের কাছাকাছি এসে পৌঁছেছে। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।